নমস্কার। বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। তো আগের দিনের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে কয়েকটা জিনিস বলেছিলাম, জাস্ট যে ভেক্টর কি, স্কেলার কি, এবং কয়েকটা দুটো টাইপ নিয়ে বলেছিলাম, এবং ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করি সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো ভেক্টরের যে প্রকারভেদগুলো, সেগুলোর মধ্যে আরও কয়েকটা প্রকারভেদ আছে, আমরা সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। তো প্রকারভেদগুলো দেখো, আগের দিন বলেছিলাম সমান ভেক্টর, সমান্তরাল ভেক্টর, দুটো ভেক্টরের কথা বলেছিলাম। আজকে আমরা বলবো ফার্স্টে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি দেখো, যখন দুটো ভেক্টরের মান এক কিন্তু অভিমুখটা বিপরীত, তাহলে তাদেরকে বলছি বিপরীত ভেক্টর। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তুমি এখানে বাড়ি থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার গেলে, ঠিক আছে, আবার আরেকবার তোমার ভাই বা বন্ধু যেই হোক বাড়ি থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, তাহলে দেখো এখানে দুজনের মান কিন্তু সমান, কিন্তু অভিমুখটা বিপরীত দিকে, তাই এই ভেক্টরটাকে বলছি বিপরীত ভেক্টর। আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে দেখো। দেখো এই দুটো মার্কারের মধ্যে মার্কারের কিন্তু লেন্থ দুটো সমান, তাহলে কি এদের মানটা সমান, মান সমান, কিন্তু আমরা যদি দুটোকে এভাবে রাখি তাহলে কি দিকটা বিপরীত দিক, বিপরীত দিক হলে ভেক্টর দুটো বিপরীত দিকে, মানে দিকটা বিপরীত কিন্তু মান সমান, তাই দুটো বিপরীত ভেক্টর। আমি এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, যেভাবে খুশি এভাবেও রাখতে পারি, আমার দিকটা জাস্ট বিপরীত হওয়া নিয়ে কথা। তো পরের যেটা সেটা হচ্ছে একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কি, যখন দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় অবস্থিত হবে সেইগুলো হচ্ছে একরেখীয় ভেক্টর। মানে হচ্ছে ধরো সাপোজ যখন আমি এই রকম বিপরীত ভেক্টরের কথা বলেছিলাম, দেখো এই ব্ল্যাক অংশটা যদি এই দিকে অভিমুখ হয় আর রেড অংশটা যদি এই দিকে অভিমুখ হয়, তাহলে দেখো অভিমুখ যেদিকে হোক না কেন কিন্তু এরা দুজনে একই রেখায় অবস্থিত, তাহলে এদেরকে বলছি আমরা একরেখীয় ভেক্টর। বা এটা যদি অভিমুখ একই দিকেও হয় তাহলেও কিন্তু এটা এক রেখায় অবস্থিত। তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় অবস্থিত হয় তো তাদেরকে আমরা বলবো একরেখীয় ভেক্টর। আমি এখানে আরো তোমাকে ছবিকে বোঝাচ্ছি, দেখো। সাপোজ ধরো এ থেকে বি একটা পয়েন্ট নিলাম, এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের অভিমুখটা দেখো আমি দেখিয়েছি, এটা হচ্ছে এ বি ভেক্টর। আবার এই বি থেকে সি, এটা অন্য একটা ভেক্টর। আবার সি থেকে ডি, এটা আর একটা ভেক্টর। তাহলে দেখো এখানে এ বি, বি সি, সি ডি, এই তিনটে ভেক্টরই কিন্তু একই রেখায় অবস্থিত, তাই এদেরকে আমরা বলবো কি একরেখীয় ভেক্টর। আবার এটাও বলতে পারি যে এখানে হয়তো আমার অভিমুখটা এইদিকে না হয়ে আমার অভিমুখটা এইদিকে হতে পারতো। মানে আমি কি বলতে চাইছি, দেখো সিবি, সিবি আর সিডি, মানে যেটা তোমাকে মার্কার দিয়ে বুঝিয়েছিলাম, সিডি যদি এটা হয় সিবি এটা, বোঝা গেল? তাহলে এরা একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত ভেক্টরগুলিকে আমরা বলবো একরেখীয় ভেক্টর। এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, সেটা হচ্ছে একতলীয় ভেক্টর। তো একতলীয় ভেক্টরটা কি, দেখো একতলীয় ভেক্টরের ক্ষেত্রে দুই বা ততোধিক ভেক্টর আমরা নেব। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, যখন দুটো ভেক্টর নেব তখন দুটো ভেক্টর কিন্তু অলওয়েজ একই তলে অবস্থান করে। মানে আমি বলতে চাইছি এটাই, ধরো সাপোজ এখানে এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমি যেভাবেই ঘোরাই না কেন, মানে যেভাবেই রাখি না কেন, ওরা একটা তলে। আমি যদি এভাবে রাখি একটা তলে, আমি যদি এভাবে রাখি একটা তলে, আমি যদি এভাবে রাখি একটা তলে, মানে যেভাবেই রাখি না কেন দুটো ভেক্টর অলওয়েজ একই তলে অবস্থান করে। এটা খুব ভালো করে মন দিয়ে বুঝবে। যদি আমি তিনটে ভেক্টরের কথা বলি, দেখো আমি এখন তিনটে ভেক্টর নিলাম, এখানে তিনটে ভেক্টরকে আমি একই তলে রাখতে পারছি, তাহলে এখানে তিনটে ভেক্টরকে আমি একই তলে রাখতে পারছি, তাহলে তিনটে ভেক্টর একই তলে থাকে। কিন্তু দেখো যদি ভেক্টরটাকে আমি এইভাবে রাখি
তাহলে এখন কি তিনটে ভেক্টর কি একই তলে আছে? দেখো এই দুটো ভেক্টর একই তলে, এই দুটো ভেক্টর একই তলে, এই দুটো ভেক্টর একই তলে, কিন্তু তিনটে ভেক্টর কিন্তু একই তলে অবস্থান করছে না। মানে এটাই আমি কনক্লুশনে এলাম যে তিনটে ভেক্টর নিলে তারা একই তলে অবস্থান করতেও পারে, নাও করতে পারে। তাই একতলীয় ভেক্টর যখন আমরা বলবো তখন কি বলবো, যে একতলীয় ভেক্টরের ক্ষেত্রে যে সমস্ত ভেক্টর একই তলে অবস্থান করে। সাপোজ ধরো আমি তোমাকে এখানে, এটা বোর্ডের তল, বোর্ডের তলে আমি দুটো ভেক্টর ড্র করলাম, একটা এ বি আর একটা এসি, দুটো ভেক্টর। দেখো আমি দুটো ভেক্টরকে একই তলে অঙ্কন করতে পেরেছি, তাহলে দুটো ভেক্টর একই তলে সবসময় অবস্থান করবে। তুমি বলবে আমি যদি এই এসিটাকে আমি এইভাবে অঙ্কন করি, বোর্ড না থাকলে আমি যদি এইভাবে অঙ্কন করি, তাহলে দেখো তখন আমার এই তলে হতো এ বি এসি, মানে দুটো ভেক্টর কিন্তু সবসময় একই তলে অবস্থান করবে। কিন্তু এখন যদি আমি তিনটে ভেক্টরের কথা বলি, আর একটা ভেক্টর নিলাম এডি, দেখো এখানে তিনটে ভেক্টর একই তলে অবস্থান করছে, কিন্তু এখন যদি আমি এই এডি ভেক্টরটাকে এভাবে না নিয়ে যদি আমি এভাবে নিই, তাহলে কিন্তু একই তলে অবস্থান করছে না। তখন এ বি এডি একই তলে অবস্থান করছে, এডি এসি একই তলে অবস্থান করছে, এসি বিসি এবি একই তলে অবস্থান করছে, কিন্তু তিনটে ভেক্টর একই তলে অবস্থান করছে না। তাই তিনটে ভেক্টর সবসময় একই তলে অবস্থান নাও করতে পারে। বোঝা গেল? এইবার পরের যে জিনিসটা বোঝাবো, এগুলো ভেক্টরের প্রকারভেদ। পরের যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টর বীজগাণিতিক নিয়ম। মানে যেটা তোমাকে ভেক্টরের সংজ্ঞার সময় বুঝিয়েছিলাম যে ভেক্টর মানে মান অভিমুক্ত থাকবেই, তার সাথে সাথে ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলা উচিত। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, দেখো ইলেকট্রিক কারেন্ট যদি বলি, ইলেকট্রিক কারেন্টের কিন্তু মান রয়েছে। আমরা বলি 5 অ্যাম্পিয়ার, ধরো এই ওয়্যার, এটা একটা ওয়্যার, এটা একটা তার, এই তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন এটার একটা নির্দিষ্ট দিকে কিন্তু কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কিন্তু দেখো এটার মানও রয়েছে, দিকও রয়েছে, কিন্তু ভেক্টর এই কারেন্ট কিন্তু, ইলেকট্রিক কারেন্ট কিন্তু ভেক্টর নয়। তো কেন নয়? কারণ এটা ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। তাহলে ভেক্টর বীজগাণিতিক নিয়মে কি হয়? ভেক্টর বীজগাণিতিক নিয়মে যেমন আমরা নর্মাল বীজগাণিতিক নিয়মে যোগ ভাগ গুণ বিয়োগ করি, ওরকম ভেক্টর বীজগাণিতিক নিয়মে যোগ ভাগ গুণ করব, কিন্তু সেগুলোর নিয়মগুলো একটু অন্যরকম। তো ভেক্টর বীজগণিতের প্রথম যে জিনিসটা সেটা তোমাকে আমি দেখাই, ভেক্টর যোগ, ভেক্টর ভেক্টর যোগ। এইবার ভেক্টর যোগের ক্ষেত্রে দেখো দুটো ভেক্টরের যোগের কথা আমি প্রথমে আলোচনা করি। সাপোজ দেখো আমরা ভেক্টরের কীভাবে প্রকাশ করবো সেটা আগের দিন বুঝেছি। দেখো এখানে এ বি একটা ভেক্টর, বোঝা গেল? এ বি একটা ভেক্টর, আবার এ সি আর একটা ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে আমি কিভাবে যোগ করব? মানে এটা দেখো, আমি যদি এটা বলতাম, এটা সাপোজ যদি বলতাম 2 মিটার, এটা যদি 3 মিটার বলতাম, তাহলে যদি নর্মাল হতো, নর্মাল বীজগণিতে গিয়ে কি 2 + 3 = 5 এটা বলে দিতে পারতাম। কিন্তু এখানে দেখো এ বির যে দিক আর এসির যে দিক, দুটো দিক কিন্তু একই নয়। তাই এক্ষেত্রে আমরা নর্মালি বীজগণিতিক নিয়মে অ্যাপ্লাই করতে পারবো না। তাও এখানে কি করব? দেখো এখানে ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে যোগের যে নিয়মটা সেটা হচ্ছে তোমার হেড টেল মেথড। মানে হেড টেল মানে ওই হেড টেল নয়, এখানে টেল মানে লেজ আর হেড মানে মাথা। তো এখানে ভেক্টরের কি, ভেক্টর আগের দিন বুঝিয়েছিলাম, এটাকে কি বলে? লেজ, আর এটাকে মাথা। তো দুটো ভেক্টর যখন থাকবে তখন প্রথম ভেক্টরের ভালো করে মন দিয়ে শোনো, প্রথম ভেক্টরের আমি এই ভেক্টরটাকে, এই যে এই ভেক্টরটাকে এসি ভেক্টর, যেটা এসি ভেক্টরটাকে আমি যদি এইভাবে ড্র করি, তাহলে দেখো এখনও পুরোপুরি সমান দিক হয়নি। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, যতটা সমান করা যায়, আমি তো কম্পাস নিয়ে করছি না, যতটা সমান করা যায়। দেখো এই যে এসি ভেক্টরটা এটা যদি 3 মিটার হয়, আমি যদি এখানেও 3 মিটার নিই, তাহলে দেখো, আর অভিমুখটা সাপোজ ধরলাম, এটা ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সাপোজ ধরে নিলাম, তাহলে এর সাথেও এটা 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে দেখো এখানে এসি যে ভেক্টরটা তার যে দিক, আবার এই বিসি ভেক্টরটার তারও দিক একই, মানও একই।
তার মানে কি এই দুটো ইকুয়াল ভেক্টর। তার মানে আমি কি করব, এই ভেক্টর দুটোকে যোগ করার জন্য, কোন ভেক্টর দুটোকে যোগ করার জন্য, এসি আর এবি ভেক্টর দুটোকে যোগ করার জন্য এবি ভেক্টরের মাথার সাথে এসি ভেক্টরের লেজ, ওটাকে আমি এবি ভেক্টরের মাথায় নিয়ে যাব। বোঝা গেল? তার মানে আমি জাস্ট এই জিনিসটাকে আমি এইভাবে নিয়ে গেলাম। বোঝা গেল? এই জিনিসটাকে আমি জাস্ট এইভাবে নিয়ে গেলাম। এখন এইভাবে নিয়ে যাওয়ার পর আমি কি করব, এটাকে মুছে দিলাম, এটাকে রাখবো না, এটাকে মুছে দিলাম, এটা এবি ভেক্টর। তখন আমরা ভেক্টরের যে যোগ সেটা কিভাবে করব সেটা বলবো, এবি প্লাস এসি ভেক্টর হচ্ছে এটা। তাহলে এসিটা যেটা হচ্ছে, এখন এসি যেটা, এটা হচ্ছে এবি আর বিসি। মানে সাপোজ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর এটা যদি সি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? পরিষ্কার একদম। তাহলে দুটো ভেক্টরের যোগ করলে ভেক্টরের মানে মানের সাথে সাথে দিকটাকেও যোগ করতে হবে। এইবার এই ভেক্টর যোগের কয়েকটা নিয়ম আছে, তখন তোমরা বলবে এখন যে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেইগুলো আমি ডিটেলস এখন আসবো। যে ভেক্টর যোগের দুটো নিয়ম আছে, সব কিছু একটা নিয়ম থাকে, ভেক্টর যোগের দুটো নিয়ম আছে। একটা হচ্ছে তোমার আমরা বলি ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে তোমার সামন্তরিক সূত্র। তো সেই সূত্র দুটো আমি এখন তোমাদেরকে বোঝাবো। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো আমি আগেই বলেছি ভেক্টর যোগের দুটো সূত্র, সেটা হচ্ছে একটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের মাধ্যমে কিভাবে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাচ্ছি, মানে দুটো ভেক্টরকে যোগ করার পর যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাচ্ছি সেটার মান এবং অভিমুখ কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। দেখো এখানে দুটো ভেক্টর, আমি আগেই বলেছি ত্রিভুজ সূত্রতে কি হচ্ছে, যে দুটো ভেক্টর যোগ করলে কি হয়, পি কিউ এখানে একটা ভেক্টর, দেখো এখানে পি কিউ একটা এ ভেক্টর যেটা নাম দিয়েছি, আবার কিউ আর যেটা নাম দিয়েছি বি ভেক্টর। সেই দুটো ভেক্টরকে যোগ করলে আমি রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি। এখানে সি না দিয়ে তুমি আর নাম দাও, বেটার হবে। সিও দিতে পারো, কোনো প্রবলেম নেই, তুমি এখানে আর নাম দাও। তাহলে এই আরটা কি, আরটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, মানে লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টর যেটা পাচ্ছি সেটার মান এবং অভিমুখ থাকবে একটা। তো মান এবং অভিমুখটা কীরকম হবে সেটাই আমরা এখন দেখব। আরেকটা কথা বলে দিই ওই মান এবং অভিমুখটা বের করার আগে, যেটা হচ্ছে যখন আমি দুটো ভেক্টরের ত্রিভুজ সূত্রতে যখন আমি দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা বের করব যোগ করার পর, সেই লব্ধি ভেক্টরের ডিরেকশনটা দেখো, যদি আমার দুটো ভেক্টর ক্লকওয়াইজ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এই দিকে, বুঝতে পারছো, এই দিকে পি কিউ এইদিকে, কিউ আর এইদিকে, তাহলে লব্ধি ভেক্টর যেটা হবে সেটা তার অপোজিট দিকে। দেখো এই দুটো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা হচ্ছে ক্লকওয়াইজ। বোঝা গেল? আবার এই দুটো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো, কোন দুটো ভেক্টর দুটো, যদি আমরা দুটো ভেক্টরের যোগ করছি, এখন ভেক্টর দুটো যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হতো, তাহলে লব্ধি ভেক্টর হতো ক্লকওয়াইজ, মানে একটা দুটো অ্যান্টি ক্লকওয়াইজ হলে একটা ক্লকওয়াইজ, মানে কোনটা ক্লকওয়াইজ, যেটা লব্ধি ভেক্টর হবে সেটা অপোজিট হবে কাদের, যে ভেক্টর দুটো দেওয়া থাকবে তার। সাপোজ এখানে এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে ভেক্টর দুটো, আমি এখানে দেখালাম, সাপোজ ধরো এখানে এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টর, এখানে দুটো ভেক্টর দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা হবে কোথায়, ফার্স্ট ভেক্টরের লেজ আর সেকেন্ড ভেক্টর, দুটো ভেক্টর নিয়েছি, ফার্স্ট ভেক্টরের লেজ আর সেকেন্ড ভেক্টরের হেড, মানে টেল আর হেডকে অ্যাড করে দিয়ে ডিরেকশনটা কোন দিকে হবে, অপোজিট ডিরেকশনে। তো এটাই ছিল বলার। এবার আমরা ভেক্টরের যে যোগটা করব, তাতে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো, ত্রিভুজ সূত্রের মাধ্যমে যে রেজাল্ট্যান্ট ভেক্টর পাবো, সেটার মান এবং অভিমুখটা আমরা বের করব। তো মান বের করার জন্য ফার্স্টে তুমি এই জিনিসটা দেখবে না, মানে কোন জিনিসটা দেখবে না, দেখো এখানে পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলটা তো আমরা পাচ্ছি ট্রায়াঙ্গেল ল থেকে, এই যে বাকি পোর্শনটা এটা দেখবে না। এবার আমি বলছি বাকি পোর্শনটা কি করবে, পি কিউটাকে ইনক্রিজ করলে কত দূর অবধি যাবে, কিউ এস, তার বেশিও যাও, কোনো ক্ষতি নেই, যাও। তারপর কি করবে, এই আর থেকে একটা লম্ব অঙ্কন করবে, কার উপর, এই যে পি কিউ যেটাকে ইনক্রিমেন্ট করেছো তার উপর একটা লম্ব অঙ্কন করলে, তাহলে সেই লম্বটা কি, আর এস। দেখো এই কোনটার মান দিয়েছি আমি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা নেওয়ার কারণ কি,
এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম। তো সমকোণী ত্রিভুজ তৈরি করার কারণ কি? সমকোণী ত্রিভুজ তৈরি করার এটাই কারণ, দেখো এখানে যে পি আর ভেক্টর মানে যেটা লব্ধি ভেক্টর আর, এই আর ভেক্টরটা আমাদের কি হয়ে গেল, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ। তাহলে আমি এখান থেকে খুব সহজেই বলতে পারি যে এই যে পি আর এস এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যার আর এস পি এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে ত্রিভুজ পি আর এস, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যেটা অতিভুজ কি পি আর স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, ভূমি মানে পি এস, ভূমি স্কোয়ার প্লাস লম্ব মানে এস আর বা আর এস, যা খুশি বলো, এস আর তার স্কোয়ার। এটা পাইথাগোরাস থিওরেম থেকে পেয়ে গেলাম, কারণ এটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো পি আর এর মান আমরা জানি, পি আর এর মান জানি না মানে এটা আমরা বের করবো আর কি। তো সেটা আমরা ধরে নিয়েছি কি, জানি বলতে ধরে নিয়েছি কি আর, এটাকে আমরা বের করব। তাহলে আর স্কোয়ার মানে, এখন পি আর স্কোয়ার লেখো, আমরা পরে এটাকে রিপ্লেস করে আর করবো। পি আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখো পি এস এর মধ্যে আমরা পি কিউ এর মানটা জানি, আমরা দুটো ভেক্টরের মান জানি আর তাদের মধ্যবর্তী কোণ জানি, কিন্তু আমরা লব্ধি ভেক্টরের যে কোণটা মানে এখানে আলফা যে কোণটা কি, এটা লব্ধি ভেক্টরের কোণ কার সাথে, এ ভেক্টরের সাথে, মানে পি কিউ এর সাথে এই যে আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টরের কোণ। আর যে থিটাটা হচ্ছে দেখো পি কিউ মানে এ ভেক্টর আর বি ভেক্টর কিউ আর, এই দুটোর মধ্যবর্তী কোণ, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এখানে বলা আছে। এখন দেখো পি এস যেটা আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ এস, ছবি থেকে দেখো খুব ভালো করে দেখো, পি কিউ প্লাস কিউ এস। তাহলে এই পি এস এর জায়গায় আমি পি কিউ প্লাস কিউ এস তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এস আর যেমন ছিল সেরকম এস আর স্কোয়ার লিখে দিলাম। এখন ভালো করে এখান থেকে দেখো যে এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা কিছু বলার দরকার নেই। তাহলে এখান থেকে কি হবে, পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ এস, ব্যাস এটুকুই। আর কি থাকবে, এস আর স্কোয়ারটা তো যেমন ছিল সেরকম থেকে গেল। এখন দেখো এখানে পি কিউটা আমরা জানি, পি কিউটা আমরা এ ভেক্টর জানি, কিন্তু পি কিউ জানি, কিন্তু কিউ এস আর এস আর এগুলো কিন্তু আমরা জানি না। তার মানে এগুলো যখন জানি না, তখন আমরা যেগুলো জানি সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। কোন দুটো জানি, পি কিউ আর কিউ আর। তাহলে কোনোভাবে এই কিউ এস আর এস আরকে আমাকে পি কিউ অথবা কিউ আর এর ফর্মে নিয়ে যেতে হবে। তো কিভাবে নিয়ে যাব, যদি আমরা এই ছোট সমকোণী ত্রিভুজটা দেখি, এই যে আর কিউ এস ছোট সমকোণী ত্রিভুজটা দেখি, তাহলে ওখান থেকে খুব ভালোভাবে বলতে পারি, দেখো এখানে অতিভুজ কোনটা, কিউ আর স্কোয়ার মানে কিউ এস স্কোয়ার ইন্টু এস আর স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার। তাহলে দেখো আমি লিখছি এখানে কোথা থেকে, ট্রায়াঙ্গেল আর কিউ এস থেকে আমি কি পাচ্ছি, অতিভুজ কি আর কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ এস স্কোয়ার প্লাস লম্ব এস আর স্কোয়ার। তাহলে দেখো এই যে ইকুয়েশন, এখান থেকে কিউ এস স্কোয়ার আর এস আর স্কোয়ার, কিউ এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, এটাকে আমি আর কিউ স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা এখন কি দাঁড়াবে, পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস আর এস আর, এই দুটোকে নিলাম, এই দুটো নিয়ে কি পেলাম, আর কিউ স্কোয়ার, কারণ আর কিউ এর দেখো আর কিউ এর মান তো আমরা জানি, আর কিউ মান কি বি ভেক্টর, এটার মান আমরা জানি, তাহলে আমি এটা নিলাম। এখন প্লাস 2 ইন্টু পি কিউ লেখার পরে দেখো কিউ এস এর মান কিন্তু আমরা জানি না। এবার কিউ এস এর মানটা বের করা, কিউ এস এর মানটা যেটা জানি না সেটা কিভাবে রিপ্লেস করব। তাহলে যদি আমরা এই ছোট সমকোণী ত্রিভুজটা দেখি, দেখো এখানে আমরা কি জানি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ছোট সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি, দেখো কস থিটা মানে কি, ভূমি মানে কিউ এস বাই অতিভুজ মানে কিউ আর বা আর কিউ, যা খুশি লেখো। এখন দেখো এই যে কস থিটা আর কিউটা যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে
আর কিউটা যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, যে কিউ এস সেটা হবে আর কিউ কস থিটা। তাহলে কিউ এস এর ভ্যালুটা আমরা এখানে আর কিউ কস থিটা লিখতে পারি, আর কিউ কস থিটা। তাহলে খুব ভালোভাবে ইকুয়েশনটা এখন দেখো, যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি এখন, এখানে কি ছিল পি আর স্কোয়ার, যে ইকুয়েশনটা এখন পাচ্ছি আমরা, ভালোভাবে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, এখানে পি আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। পি কিউ এর মান জানি, এ, আর কিউ এর মান জানি, বি, 2 ইন্টু পি কিউ এর মান জানি এ, আর কিউ এর মান জানি বি, কস থিটা, থিটার মান জানি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই তিনটে জিনিস যখন জানি তখন আমরা কি পাচ্ছি, যে লব্ধি ভেক্টরের মানটাকে খুব সহজেই বের করতে পারছি। এখন তাহলে আমি কনক্লুশনে এটাই আসতে পারি যে পি আর যদি আমার আর হয়, লব্ধি ভেক্টরের ম্যাগনিটিউড যদি আর হয়, আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ মানে এ স্কোয়ার প্লাস আর কিউ মানে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু আর কিউ মানে এ ইন্টু বি ইন্টু কস থিটা। তাহলে খুব ভালোভাবে দেখো, এখানে লব্ধি ভেক্টরের মানটা আমরা যে আলটিমেট ইকুয়েশনটা দাঁড়ালো সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একটা ভেক্টর স্কোয়ার, সেকেন্ড ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু ফার্স্ট ভেক্টর ম্যাগনিটিউড ইন্টু সেকেন্ড ভেক্টর ম্যাগনিটিউড ইন্টু কস অফ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। বোঝা গেল? খুব পরিষ্কার। তাহলে এই ইকুয়েশনটা যদি বোঝা গিয়ে থাকে, এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি, সেটা দেখো, আমি বাকিটুকু মুছে দিলাম, এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো তোমাদের। জাস্ট লাস্ট ইকুয়েশনটা মনে রাখো, তারপর আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো এবার। তাহলে আমরা কি পেলাম বলো? আমরা পেলাম লব্ধি ভেক্টরের মান যেটা পেয়েছি সেটা হচ্ছে লব্ধি ভেক্টর আর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখান থেকে আমি এটাও লিখতে পারি লব্ধি ভেক্টর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা রুট, তাই তো, রুট করে দিলাম। এখন আমি কয়েকটা কেস দেখাবো। কি কেস? দেখো, ফার্স্ট কেস যখন বলবো মানে থিটাটা যদি 0 হয়, মানে এই যে দুটো ভেক্টর দিয়েছি এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তার মানে থিটাটা যদি 0 ডিগ্রি হয়, দেখো ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয়, কস 0 মান কত? 1, কস 0 মান 1, তাহলে কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। সেটা যদি হয় তাহলে লব্ধি ভেক্টর যেটা হবে, লব্ধি ভেক্টরটা কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কস থিটার মান 1 হয়ে গেল, তাহলে প্লাস 2ab। তাহলে একটা ভালো করে জিনিস মন দিয়ে দেখো, এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 মানে দুটো ভেক্টর কিন্তু এক রেখায় আছে, মানে দুটো ভেক্টর কিন্তু এক রেখীয় ভেক্টর। একটা জিনিস বলা গেল। তাহলে একরেখীয় ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের লব্ধি ভেক্টরের মান এভাবে বের করতে হবে। মানটা দিকের কথা আমি পরে আসছি। এখন এটা গেল 1 নাম্বার কেস। এখন দ্বিতীয় নাম্বার কেস বলবো, কেস 2 যেটা, দ্বিতীয় নাম্বার কেস যেটা বলবো, যদি দেখো থিটার মান 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি হওয়ার মানে এটাই, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, সেটা যদি 90 ডিগ্রি হয়, মানে দুটো ভেক্টর যদি সমকোণে থাকে, মানে আমি এটাই বলতে চাইছি যে পি কিউ মানে এ ভেক্টর যেটা আর বি ভেক্টর যেটা, এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি যদি হয়। এরকম যদি হয় সেক্ষেত্রে দেখো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পুট করব। থিটা যদি 90 পুট করি তাহলে কস 90, কস থিটার মান তখন কত হবে? 0, কারণ কস 90 0, এটা আমরা জানি। এখন দেখো cos 90 যদি 0 হয় তাহলে এই পুরো পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে আমরা তখন লব্ধি ভেক্টরের মান পাবো r ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বাকি পোর্শনটা 0, কারণ cos 90 0। এখন খুব ভালো করে যদি মন দিয়ে দেখো, এখান থেকে আমি আরেকটা কনক্লুশনেও আসতে পারি, আরেকটা খুব ভালো জিনিসও দেখতে পাচ্ছি, যে যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে যখন দুটো ভেক্টর পরস্পর সমকোণে রয়েছে, তখন তাদের লব্ধি ভেক্টর যেটা সেটা যদি স্কোয়ার নিই, তাহলে এটাকে স্কোয়ার নিয়ে নাও, আর স্কোয়ার ইকুয়ালস টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাই তো পাইথাগোরাসের থিওরেম, মানে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাই পেয়ে গেলাম। মানে ঘুরিয়ে আমরা সে আবার পাইথাগোরাস থিওরেমেই পৌঁছে গেলাম। মানে পাইথাগোরাস থিওরেম দিয়ে শুরু করলাম প্রুফটা, আবার ঘুরিয়ে আমরা পাইথাগোরাস থিওরেমে পৌঁছে গেলাম। তো এটা গেল সেকেন্ড কেস। এবার আর একটা কেস যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড কেস। থার্ড কেস কি, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, থার্ড কেস, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, cos 180, cos 0 কত 1, cos 180 কত 1, cos 90 0। তাহলে cos 180 যদি 1 হয়, তাহলে ভালো করে দেখো লব্ধি ভেক্টর যেটা পাবো সেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো থেকে গেল, আর cos থিটা এটা 1 হয়ে গেল, তাহলে থাকবে 2ab, cos থিটার মানটা 1 হয়ে গেছে। কিন্তু কিন্তু একটা কোশ্চেন আছে, cos 180 যেটা সেটা হচ্ছে 1 নয়, cos 180 মান হচ্ছে -1, cos 180 মান হচ্ছে -1। তাহলে -1 যদি হয়, cos 180 মান যদি -1 হয়, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে প্লাস পাচ্ছি না, এখানে মাইনাস পাচ্ছি। তাহলে একরেখীয় ভেক্টরের ক্ষেত্রে একবার আমরা পাচ্ছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একবার পাচ্ছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে আমি এটাই বলতে চাইছি, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, দুটো ভেক্টর একই ডিরেকশন আছে, আর এখানে কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, কারণ অপোজিট ডিরেকশন আছে, এই 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 180 ডিগ্রি। তা সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো এটা, কোনটা মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এখন আমরা দেখব দিকের ব্যাপারটা, মানে আমরা লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম, লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম, কিন্তু দিকটা পাইনি, মানে আলফার মানটা বের করতে পারিনি। তো এখন আমরা কি করব, ওই আলফার মানটাকে বের করার চেষ্টা করব। দেখো ভালো করে, আলফার মানটা বের করার জন্য আমরা যদি আর পি এস এই ট্রায়াঙ্গেলটা নিই, এই সমকোণী ত্রিভুজটা নিই, এক্ষেত্রে ট্যান আলফা মান লিখতে পারি আর এস বাই পি এস। কেন কেন মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তো ট্যান আলফা মানে এখানে এইটা অ্যাঙ্গেল, এই আলফাটা অ্যাঙ্গেল, আর এইটা তো সমকোণ। তাহলে আর পি এস এর ক্ষেত্রে লম্ব বাই আর এস বাই পি এস। এখন দেখো এই আর এস বাই পি এস যেটা লিখেছি, এটাকে আমরা লিখতে পারি আর এস বাই পি এস, মানে কি পি কিউ প্লাস কিউ এস, পি কিউ প্লাস কিউ এস। ভালো করে দেখো এখানে একটা জিনিস, এইগুলো দেখার এখন কিছু দরকার নেই, আমি এগুলো আসছি পরে। দেখো আর এস বাই পি কিউ প্লাস কিউ এস। এখন এখানে দেখো আর এস আর কিউ এস যেটা আছে, এটার মান আমরা জানি না, আমরা শুধু জানি পি কিউ এর মান। তাহলে এই আর এস আর কিউ এস এটা কোথায় আছে, আর এস এখানে আছে, কিউ এস এখানে আছে। তাহলে এই আর এস আর কিউ এসকে আমি এই ছোট সমকোণী ত্রিভুজটার থেকে আমি কিউ আর এর মান দিয়ে রিপ্লেস করতে পারবো। এখন দেখো এই আর কিউ এস এই ছোট সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে আর এস বাই আর কিউ, দেখো আর এস বাই আর কিউ, সাইন থিটা আর এস বাই আর কিউ। এখান থেকে আমি কি বলতে পারি, আর এস যেটা মানে এই আর এস যেটা, সেটা কি হবে, আমি যদি এই আর কিউটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে আর এস মানে হচ্ছে দেখো আর কিউ সাইন থিটা। বোঝা গেল? আবার সিমিলারলি দেখো আমি কিউ এসটাকেও রিপ্লেস করবো কি দিয়ে, এই আর কিউ দিয়ে। আমরা কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি কিউ এস বাই আর কিউ, ভূমি কিউ এস বাই আর কিউ। কস থিটা, এখানে তো থিটা, তো এই অ্যাঙ্গেলটা নিচ্ছি থিটা, আমি বড় ট্রায়াঙ্গেলটা নিলে আমি আলফা এটা নিচ্ছি, ছোট ট্রায়াঙ্গেলটা থিটা, কারণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তো থিটা। এখন কস থিটা তাহলে হচ্ছে কিউ এস বাই আর কিউ, কিউ এস বাই মানে ভূমি বাই অতিভুজ। এখান থেকে কিউ এস আমরা বলতে পারি, এই আর কিউটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলে দেখো আমরা কিউ এস মানে বলতে পারি আর কিউ কস থিটা। বোঝা গেল? এখন আর এস আর কিউ এস পেয়ে গেলাম কিসের ফর্মে, আর কিউ এর ফর্মে আর থিটার ফর্মে, আর কিউ আর থিটার ফর্মে পেয়ে গেলাম, কারণ আর কিউ এর মানটা আমাদের জানা আর থিটার মানটা জানা। তাহলে এই আর এস আর কিউ এস এর জায়গায় আমরা কি করব, এই থিটার ফর্মে আর পি কিউ এর ফর্মে মানটাকে ভ্যালুটাকে পুট করে দেবো। তাহলে কি হবে দেখো,
আর এসের জায়গায় আমরা পুট করব আর কিউ সাইন থিটা, এখান থেকে পাচ্ছি আর কিউ সাইন থিটা বাই পি কিউ প্লাস কিউএস মানে আর কিউ কস থিটা। বোঝা গেল? এইবার এই যে আর কিউ যেটা, আর কিউ হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে এটা বলতে পারি বি সাইন থিটা বাই পি কিউ মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড এ প্লাস আর কিউ মানে বি ভেক্টর ম্যাগনিটিউড বি কস থিটা। তাহলে ট্যান আলফার মান বেরোলো এটা, ট্যান আলফার মান বেরোলো এটা। এখান থেকে ট্যান আলফার মান যদি এটা হয় তাহলে খুব সহজেই আমরা আলফার ভ্যালুটাকে বের করে নিতে পারবো। কিভাবে? ট্যান ইনভার্স করে। কিভাবে দেখো, ট্যান মানে আলফা মানে হচ্ছে, তাহলে আমি এই উপর দিকে লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ট্যান আলফা মানে আমরা কি পেলাম, ট্যান আলফা মানে কি পেলাম, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটাই তো পেয়েছিলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ক্লিয়ার? এখন আলফা যদি বের করতে হয় তাহলে ট্যান ইনভার্স এই পুরোটা বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ক্লিয়ার? তাহলে এই আলফাটা কি? আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? এই এ ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল। তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে আছে আমি বলতে পারছি, তাহলে মান পেয়ে গেলাম, অভিমুখ পেয়ে গেলাম। বোঝা গেল? ক্লিয়ার? আজকে আমি এই ত্রিভুজ সূত্র অবধি দেখালাম, পরের দিন আমি সামান্তরিক সূত্র দেখাবো এবং পরবর্তী জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো। ভালো করে যদি ভিডিওগুলো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরের দিন নেক্সট যে ক্লাস নেব সেই ক্লাসে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। তো আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং।